ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন চ্যাপ্টার থেকে বেশ কিছু সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি। সাজেস্টিভ বলতে এগুলো কিছু ফান্ডামেন্টাল কোশ্চেন অ্যান্সার। এই ধরনের কোশ্চেন অ্যান্সারগুলো করে থাকলে তোমাদের কনসেপ্টটাও যেমন ক্লিয়ার থাকবে এবং টাইপটাও হোপফুলি কমন পেয়ে যেতে পারো। তো সেক্ষেত্রে এখানে দেখো, আমি দাগ নম্বর কিন্তু দিইনি কোশ্চেনগুলোতে। এখানে আমি সরাসরি বই থেকে ছবি তুলেছি, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি 1 2 3 4 করে দেওয়া হয়নি, বাট অ্যান্সারগুলোতে 1 2 3 4 করে দেওয়া হচ্ছে। আমি প্রত্যেকটা কোশ্চেন দেখাবো স্ক্রিনে এবং তারপরে অ্যান্সারগুলোকে তোমাদের দেখাবো। তো প্রথম কোশ্চেন যেটা রয়েছে সেটা দেখো, এই একটা কম্পাউন্ড দেওয়া রয়েছে CH3Br, তাতে KCN দেওয়া রয়েছে, AgCN দেওয়া রয়েছে, শনাক্তকরণ করতে হবে। প্রথম যে একের দাগের কোশ্চেনটা রয়েছে, একের দাগের কোশ্চেনের অ্যান্সার দেখো, CH3Br দেওয়া রয়েছে ব্রোমোমিথেন, সেখানে যখন KCN দেওয়া হচ্ছে তখন ব্রোমিনটা সরে গিয়ে সিএন চলে আসছে, অর্থাৎ মিথাইল সায়ানাইড তৈরি হচ্ছে। আর যখন AgCN দেওয়া হচ্ছে তখন ব্রোমিনটা সরে গিয়ে এই সায়ানাইডটা নাইট্রোজেনের দিক থেকে লিঙ্কেজ হচ্ছে এবং হয়ে আইসোসায়ানাইড উৎপন্ন করছে, মিথাইল আইসোসায়ানাইড। দ্বিতীয় কোশ্চেনটা আমরা দেখে নেব। পরের কোশ্চেনটা দেখো, হ্যালো অ্যালকেনের তুলনায় হ্যালো অ্যারিনগুলি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কম সক্রিয় কেন? দুইয়ের দাগের কোশ্চেনের অ্যান্সারটা দেখো, হ্যালো অ্যালকেনের তুলনায় হ্যালো অ্যারিনগুলো নিউক্লিওফিলিক বিক্রিয়াতে কম সক্রিয়, অর্থাৎ বলতে চাইছে নিউক্লিওফিলিক বিক্রিয়া অর্থাৎ যেখানে একটা নিউক্লিওফাইল অর্থাৎ নিউক্লিয়াসকে যে পছন্দ করে এরকম কোনো একটা সাবস্টেন্স এসে যখন অ্যাটাক করবে, সে হ্যালো অ্যালকেনে যত সহজে অ্যাটাক করতে পারে হ্যালো অ্যারিনে কিন্তু তত সহজে অ্যাটাক করতে পারে না। এটাই হচ্ছে মূল বিষয়বস্তু। এর কারণটা কি না, তার আগে আমাদের জেনে নিতে হবে হ্যালো অ্যালকেন কি আর হ্যালো অ্যারিন কি। হ্যালো অ্যালকেন দেখো, যখন এরকম অ্যালিফ্যাটিক একটা হাইড্রোকার্বনে একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা হ্যালোজেন থাকবে, এখানে এক্স হ্যালোজেন, এক্স হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হতে পারে। আর হ্যালো অ্যারিন কোনগুলো না, যখন একটা অ্যারোমেটিক সাবস্ট্যান্সে যখন একটা হাইড্রোজেন সরে গিয়ে হ্যালোজেন থাকবে। তো এবার এখানে একটা জিনিস দেখো, হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে এখানে কিন্তু কার্বন আর হ্যালোজেনের মধ্যে অলওয়েজ একটা সিঙ্গেল বন্ড থাকছে, কিন্তু যখনই হ্যালো অ্যারিন হয়ে যাচ্ছে, এখানে দেখো এই হ্যালোজেনের যে তিনটে লোন পেয়ার রয়েছে সেই তিনটে লোন পেয়ারের একটা লোন পেয়ার রেজোনেন্সের থ্রু দিয়ে এখানে এই বেঞ্জিন রিংয়ের যে কার্বন রয়েছে এবং হ্যালোজেন রয়েছে তার দুজনের মাঝে কিন্তু ডবল বন্ড ক্যারেক্টার অ্যারাইজ করছে, অর্থাৎ এটা পুরোপুরি সিঙ্গেল বন্ড নয়, পুরোপুরি ডবল বন্ড নয়, এখানে কিছুটা ডবল বন্ড ক্যারেক্টার অ্যারাইজ করছে। তো স্বাভাবিকভাবে এই বন্ডটার স্ট্রেংথ অনেক বেশি হবে কম্পারেটিভলি এই বন্ডটার তুলনায়। ফলে এই বন্ডটাকে ভেঙে এই হ্যালোজেনকে তাড়াতে যতটা প্রবলেম ফেস করতে হবে সেটা কিন্তু এর ক্ষেত্রে হবে না। অর্থাৎ কি হচ্ছে না, হ্যালো অ্যারিনের ক্ষেত্রে এই কার্বন হ্যালোজেন বন্ডটাকে ভাঙা অনেক কষ্টকর, তুলনামূলকভাবে হ্যালো অ্যালকেনে কার্বন হ্যালোজেন বন্ডটা অনেক সহজে ভাঙা যায়। তার ফলে কি হয়, যে নিউক্লিওফাইলটা আসে সেই নিউক্লিওফাইল এসে একে সহজে তাড়িয়ে দিতে পারে, কিন্তু একে সহজে তাড়াতে পারে না। সেটাই ভাষায় লেখা রয়েছে। দেখো, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় হ্যালোজেনটি সিএক্স কার্বন হ্যালোজেন বন্ড ভেঙে একটি সি নিউক্লিওফাইল, মানে কার্বনের সাথে হ্যালোজেনের বন্ডটা ভেঙে হ্যালোজেন তাড়িয়ে এই হ্যালোজেনের জায়গায় নিউক্লিওফাইলটা চলে আসে, সি নিউক্লিওফাইল বন্ড তৈরি করে। এটার এক্সাম্পল আমরা কোথায় পাবো না, ঠিক আগের যে কোশ্চেনটা করেছি, যে KCN দেওয়া হচ্ছে যখন, তখন কি হচ্ছে, সায়ানাইডটা ব্রোমিনকে সরিয়ে দিয়ে সায়ানাইড নিজে কার্বনের সাথে যুক্ত হয়ে গেল। অর্থাৎ কি হলো না, সায়ানাইড ছিল নিউক্লিওফাইল, নিউক্লিওফাইলের সাথে কার্বনটা যুক্ত হয়ে গেল। এই নিউক্লিওফাইল কার্বন বন্ড তৈরি করে। হ্যালো অ্যারিনের CX বন্ডটি ডবল বন্ড ক্যারেক্টার পায় লোন পেয়ারের ডিলোকালাইজেশন দ্বারা, তাই CX বন্ডটি ভাঙতে পারে না সহজে। এই গেল একটা কারণ। দ্বিতীয় আর একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে নিউক্লিওফাইল মানে কি না, নিউক্লিয়াসকে যে পছন্দ করে, অর্থাৎ এই নিউক্লিয়াসকে পছন্দ করা মানে এর ক্ষেত্রে নেগেটিভ আধানের প্রাচুর্য বেশি থাকবে। তাহলে স্বাভাবিকভাবে এ কোন ধরনের সেন্টারকে পছন্দ করবে না, যেখানে একটু পজিটিভ আধান রয়েছে বা ইলেকট্রনের আধিক্য কম রয়েছে। তা স্বাভাবিকভাবে যদি আমরা বেঞ্জিন রিংয়ে দেখি 6খানা পাই ইলেকট্রন পাবো, তাহলে পাই ইলেকট্রন মানে এখানে বেঞ্জিন রিংটা ইলেকট্রন রিচ সেন্টার।
কিন্তু কম্পারেটিভলি আমরা যদি দেখি অ্যালিফ্যাটিক যে হাইড্রোকার্বনগুলো আছে তার থেকে যে হ্যালো অ্যালকেন তৈরি হচ্ছে সেগুলো অতটা ইলেকট্রন রিচ সেন্টার নয়। ফলে কি হয় না, নিউক্লিওফাইল সহজে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের যে হ্যালো অ্যালকেন তৈরি হয় সেখানে গিয়ে অ্যাটাক করতে পারে, কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে হ্যালো অ্যারিন তৈরি হয় সেখানে গিয়ে অ্যাটাক করতে পারে না। এবার দ্বিতীয় কারণটা কি বলছে? দ্বিতীয় কারণটা বলছে দেখো যে নিউক্লিওফাইল বেশি ইলেকট্রন রিচ সেন্টারকে পছন্দ করে না, নিউক্লিয়াস বা পজিটিভ সেন্টারকে পছন্দ করে, তাই অ্যারিনের কার্বনে সহজে অ্যাটাক করে না। হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে এই প্রতিবন্ধকতাটা থাকে না। 3 নম্বর কোশ্চেনটা রয়েছে দেখো, কোন ধরনের বিক্রিয়া কৌশল দ্বারা নিচের যৌগটির ক্ষারীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ ঘটে এই যৌগটার? দেখো 3-এর দাগের কোশ্চেনের অ্যান্সারটা দেখো, এখানে কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত রয়েছে আর 3টে মিথেল রয়েছে। স্বাভাবিকভাবে এটা একটা 3 ডিগ্রি হ্যালাইড। ক্ষারীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ যদি করতে হয়, একটা জিনিস দেখো, ক্ষারীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ মানে একটা জিনিস কি বোঝাচ্ছে না, NaOH বা KOH একটা ক্ষার থাকবে আর তার সাথে কি থাকবে না, ওয়াটার থাকবে। আর ক্ষারীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করলে হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে কি হয় না, একটা OH গ্রুপ এসে যুক্ত হয়। এবার স্বাভাবিকভাবে এখানে দেখো এই OH গ্রুপ যখন এসে যুক্ত হবে তখন দুভাবে রিয়াকশানটা হতে পারে, একটা হচ্ছে SN1 অথবা SN2। এবার SN1 যদি হয়, একটা স্টেবল কার্বোক্যাটায়ন দরকার, যেহেতু এটা 3 ডিগ্রি হ্যালাইড তাহলে কার্বোক্যাটায়নটা স্টেবল হচ্ছে। কিন্তু যদি এটা SN2 হতো তাহলে এখানে দেখো কার্বোক্যাটায়নের কোনো ব্যাপার ছিল না, ব্যাক সাইড অ্যাটাক হতো। ব্যাক সাইড অ্যাটাক হলে 3টে মিথাইল গ্রুপ থাকার জন্য এটা স্টেরিক্যালি হিন্ডার্ড হচ্ছে। ফলে ডিউ টু স্টেবল কার্বোক্যাটায়ন দ্য রিয়াকশন প্রসিড থ্রু SN1 পাথওয়ে। 4-এর দাগের কোশ্চেনটা দেখো, এই স্ট্রাকচারটা দেওয়া রয়েছে, এটা একটা হ্যালো অ্যালকেন। এবার এর নামকরণ করতে হবে। 4টে অপশান দেওয়া রয়েছে, তাদের মধ্যে থেকে একটা। প্রথমত নামকরণ করতে গিয়ে এই সেন্টারটার কনফিগারেশন আর কি এস সেটা আগে আমাকে দেখতে হবে। চলো অ্যান্সারটা দেখি। 4-এর দাগের অ্যান্সারটা দেখো, প্রথমত এখানে যে স্ট্রাকচারটা দেওয়া রয়েছে সেখানে এখানে যে স্ট্রাকচারটা দেওয়া রয়েছে স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই যে মাঝের কার্বনটা রয়েছে এটা একটা কাইরাল কার্বন। কেন না, 4টে ডিফারেন্ট লিগ্যান্ড রয়েছে। 4টে ডিফারেন্ট লিগ্যান্ড থাকার জন্য কাইরাল কার্বন হচ্ছে। এবার 4টে ডিফারেন্ট যে লিগ্যান্ড রয়েছে তাদেরকে প্রায়োরিটি অর্ডার অনুযায়ী সাজাতে হবে। প্রায়োরিটি অর্ডারটা কিসের বেসিসে হয় না, পারমাণবিক ভরের বেসিসে হয়। তাহলে পারমাণবিক ভরের বেসিসে যদি আমরা দেখি, প্রথম যে অ্যাটমটা পাবো ক্লোরিনের পারমাণবিক ভর বেশি, তারপরে আইসোপ্রোপাইল, তারপর মিথাইল, তারপর হাইড্রোজেন। এখানে একটা কথা খুব ভালো করে মাথায় রাখবে, সেটা হচ্ছে আমরা যখন কোনো কাইরাল কার্বন থেকে তার গ্রুপের প্রায়োরিটি অর্ডার দেখতে যাব তখন এই বন্ডটা ফার্স্ট কোন অ্যাটমের সাথে যুক্ত রয়েছে সেই অ্যাটমটার পারমাণবিক ভর আমাদেরকে দেখতে হবে। তার কারণ এখানে দেখো আইসোপ্রোপাইল গ্রুপের আমরা যদি টোটাল পারমাণবিক ভর দেখি ক্লোরিন অপেক্ষা হয়তো বেশি হয়ে যেতে পারে। স্বাভাবিকভাবে মনে হতে পারে এখানে দেখো কার্বনের 3টে কার্বন 12×3 = 36 আর ক্লোরিনের 35.5, তাহলে স্বাভাবিকভাবে আইসোপ্রোপাইলকে মনে হতে পারে আইসোপ্রোপাইল গ্রুপের ভর বেশি, তাহলে ওটাকে ফার্স্ট র্যাঙ্কিংয়ে দিয়ে দেবো, তা কিন্তু হবে না। আমরা যদি কাইরাল কার্বন থেকে এগোতে যাই, ফার্স্ট অ্যাটম যেটা পাচ্ছি ক্লোরিন, এর যদি 35.5 হয়, আর এখানে দেখো আইসোপ্রোপাইল গ্রুপের ক্ষেত্রে ফার্স্ট অ্যাটম পাচ্ছি কার্বন, সো এর ক্ষেত্রে পাচ্ছি আমরা পারমাণবিক ভর 12, এর ক্ষেত্রে পাচ্ছি 35.5। তো এবার প্রায়োরিটি অর্ডার অনুযায়ী আমরা সাজালাম। সাজানোর পরে যেটা দেখতে হবে কি না, যেহেতু 4 নম্বর গ্রুপটা বিলো দ্য প্লেনে রয়েছে, সেই হিসেবে আমরা যদি 1, 2, 3কে দেখি, দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এবার যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এস হবে, এটা যদি মনে না থাকে
সেক্ষেত্রে তোমরা দেখো এর কিন্তু অনেকটা এস অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাটা কিছুটা এসের মতোই হয়, ঠিক আছে। সো এইভাবে মনে রাখতে পারো। তবে অবশ্যই যদি 4 নম্বর গ্রুপটা বিলো দ্য প্লেন থাকে তখন এই 4B+4B- এটা আমি নিজের সুবিধার জন্য করেছি, তোমাদের এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। যদি 4 নম্বর গ্রুপটা বিলো দ্য প্লেন থাকে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস হবে, ক্লকওয়াইজ হলে আর হবে। এবার 4 নম্বর গ্রুপটা যদি ওপরে থাকে তখন তার অপোজিটটা হয়ে যাবে। তো সেই হিসাবে দেখো এর কনফিগারেশন হচ্ছে এস। এবারে আমরা নর্মাল নামকরণ যেরকম ক্লাস 11-এ শিখেছি 2-chloro-3-methyl-বিউটেন, ঠিক আছে। 5-এর দাগে দেখো গ্রিগনার বিকারক ব্যবহার করে অ্যাসিটিক অ্যাসিড ও ইথানল প্রস্তুত করো, লুকাস বিকারক কি? 5-এর দাগের অ্যান্সারটা দেখো গ্রিগনার বিকারক ব্যবহার করে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত দেওয়া রয়েছে আর ইথানলের সংকেত দেওয়া রয়েছে, এই দুটো প্রস্তুত করতে হবে। অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো গ্রিগনার বিকারক আমরা প্রথমে নিলাম, সেটা হচ্ছে CH3MgBr নেব। সবসময় আমাকে মাথায় রাখতে হবে যেহেতু অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে দুটো কার্বন পরমাণু আছে তাহলে আমাকে গ্রিগনার বিকারক এমনভাবে চুজ করতে হবে যেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে রিয়াকশান করে একমাত্র 2 কার্বন পরমাণুযুক্ত একটা যৌগ গঠন করে। তার কারণ যখনই আমরা কোনো অ্যাসিড তৈরি করতে যাব গ্রিগনার বিকারক থেকে সবসময় আমাদের কিন্তু কার্বন ডাইঅক্সাইডের সাথেই রিয়াকশান করাতে হবে, এটা ভালো করে মাথায় রাখবে। এবার তাহলে CH3 এখানে একটা কার্বন, এখানে কার্বন ডাইঅক্সাইডের একটা কার্বন, 2 কার্বন হয়ে গেল এবং তারপর সেটাকে হাইড্রোলাইসিস করা হলো, করলে CH3COOH হয়ে গেল। আচ্ছা, পরেরটা দেখো ইথানল প্রস্তুত করার ক্ষেত্রে কি করা হচ্ছে না গ্রিগনার বিকারক CH3MgBr নেওয়া হয়েছে, সেখানে HCHO ফর্মালডিহাইড নেওয়া হলো, ফর্মালডিহাইড নেওয়ার পরে তাকে হাইড্রোলাইসিস করা হলো, করলে ইথানল তৈরি হয়ে গেল। লুকাস বিকারক হচ্ছে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড আর HCl, ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। ছয়ের দাগের কোশ্চেনটা দেখো নিচের কোনটি দ্রুত SN1 বিক্রিয়া দেবে? অপশান ABCD রয়েছে। 6 দাগের কোশ্চেনের অ্যান্সারটা দেখো যে সাবস্ট্রেটগুলো দেওয়া রয়েছে তাদেরকে আমরা ABCD নামকরণ করলাম যাতে বারবার ধরে স্ট্রাকচারটা না আঁকতে হয়। এবার SN1 বিক্রিয়ার ক্রম মানে আমাদেরকে দেখতে হবে যার যত বেশি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে তার ক্ষেত্রে SN1 রিয়াকশন তত ভালো হবে। তো এখন যদি আমরা কম্পাউন্ড এর ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে দেখো পজিটিভ চার্জটা খুব সুন্দরভাবে বেনজিন রিংয়ে ডিলোকালাইজড করছে, ঠিক আছে। আর কার্বোক্যাটায়নটা কিভাবে হচ্ছে দেখো এখানে কার্বন আর ক্লোরিন বন্ডটা ভেঙে যাচ্ছে, সিএলকে যদি মাইনাস আকারে বের করে দাও বাদ বাকি যেটা পড়ে থাকবে সেটাই কার্বোক্যাটায়ন। এবার বির ক্ষেত্রে যদি দেখি এখানেও সুন্দরভাবে ডিলোকালাইজেশন হচ্ছে, এটা একটা অ্যালাইলিক সিস্টেম হয়ে যাচ্ছে। এর ক্ষেত্রে মিথাইল ক্লোরাইড, এখানে ডিলোকালাইজেশনের কোনো চান্সই নেই। প্রথমত ডির ক্ষেত্রে তো এই বন্ডটাই ভাঙা কষ্টসাধ্য হয়ে যাবে কারণ যেহেতু আমরা প্রথমের দিকের কোশ্চেনে পড়েছি যে অ্যারাইল হ্যালাইডগুলির ক্ষেত্রে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কিন্তু হয় না। এবার এখানে আর একটা কথা বলে রাখি, এ আর ডি এই দুটোকে গুলিয়ে ফেলো না। তার কারণ এর ক্ষেত্রে দেখো হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত রয়েছে সেটা sp3, আর ডির ক্ষেত্রে দেখো হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত রয়েছে বেনজিন রিংয়ে সেটা sp2। সো এক্ষেত্রে এটা কিন্তু একটা বেনজিন রিংয়ে থাকলেও বেসিক্যালি এটাকে ট্রিট করা হবে একটা অ্যালকিল হ্যালাইডের মতো, কিন্তু এটাকে কিন্তু অ্যারাইল হ্যালাইডের মতো ট্রিট করা হবে। এবার স্বাভাবিকভাবে এখন কম্পিটিশান হচ্ছে এ আর বির মধ্যে যে কোনটা ভালো কার্বোক্যাটায়ন তৈরি করতে পারবে, দুটোতেই ডিলোকালাইজেশন হচ্ছে। কিন্তু দেখো এর ক্ষেত্রে ক্যানোনিক্যাল স্ট্রাকচারের সংখ্যা বেশি। আমরা জানি যে ক্যানোনিক্যাল স্ট্রাকচারের সংখ্যা যত বেশি হবে তত চার্জ ডিলোকালাইজেশন ভালো হবে বা বেশি হবে, ফলে সে তত বেশি স্টেবল হবে। সো প্রথমটার ক্ষেত্রে একমাত্র SN1 সবচেয়ে ভালো হবে, তারপর বির ক্ষেত্রে হবে, তারপর সির ক্ষেত্রে হবে, আর ডির ক্ষেত্রে একদম হবে না বললেই চলে। পরের কোশ্চেনটা দেখো এই একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে, এর RS কনফিগারেশন বের করতে হবে। 7 দাগের অ্যান্সারটাকে দেখো তোমাদের বইতে যেভাবে ব্যাখ্যা করা আছে আমি সেইভাবে চেষ্টা করেছি। তো এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে কাইরাল কার্বনের যে 4টে লিগ্যান্ড বা গ্রুপ রয়েছে সেই 4টে গ্রুপকে আগে প্রায়োরিটি অর্ডার অনুযায়ী নাম্বারিং করতে হবে।
এবার নাম্বারিং করলাম। নাম্বারিং করার পরে নিয়মটা কি না, নাম্বারিং করার পরে 4 নম্বর গ্রুপটা ঠিক যেদিকে থাকবে তার অপোজিট দিক থেকে আমাদেরকে দেখতে হবে। এবার অপোজিট দিক থেকে যদি আমরা দেখি তখন 1 2 3 ঠিক যেভাবে ঘুরছে সেই ঘোরাটা যদি ক্লকওয়াইজ হয়ে থাকে তখন সেটা কি হবে, আর হয়ে যাবে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে থাকে তখন সেটা এস হয়ে যাবে। ক্লকওয়াইজ ঘুরছে এইভাবে, এটা কিন্তু যদি আমরা এইভাবে দেখি 3 ডাইমেনশন স্পেসে যদি একটু ভাবো তাহলে দেখো ঘড়ির কাঁটা কিন্তু এইভাবেই ঘুরতে থাকে, ঠিক আছে, ক্লকওয়াইজ হচ্ছে আর হচ্ছে। আর এটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, মানে এটাকে যদি ঘড়ি ভাবি, এটাকে যদি ঘড়ি ভাবি এই জায়গাটায় 12 থাকবে, এই জায়গাটায় 6 থাকবে, এই জায়গাটায় 3 থাকবে, এই জায়গাটায় 9 থাকবে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার জন্য এটা এস হচ্ছে। এবার কথা হচ্ছে সবসময় এই রকম ভাবে তো তোমাদের স্ট্রাকচার দেওয়া থাকবে না, কিছু কিছু সময় ফিশার প্রজেকশানেও তোমাদের স্ট্রাকচার দেওয়া থাকতে পারে। তো ফিশার প্রজেকশানে একটা জিনিস মনে রাখবে, যদি 4 নম্বর গ্রুপটা এই ভার্টিক্যাল লাইনে থাকে তাহলে ক্লকওয়াইজ ঘুরলে আর হবে, আর যদি হরাইজেন্টাল লাইনে থাকে 4 নম্বর গ্রুপটা তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে আর হবে, আর ক্লকওয়াইজ ঘুরলে এস হবে। এটাকে আলাদা আলাদাভাবে মনে রাখার দরকার নেই, শুধু দুটো জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে এইখানে 4 নম্বর গ্রুপটাকে এইভাবে পেছনের দিকে রেখে যদি উল্টো দিক থেকে আমরা দেখি তাহলে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে সেটা হবে আর, অপোজিটটা হলে এস। আর ফিশার প্রজেকশনের ক্ষেত্রে ভার্টিক্যাল লাইনে যদি 4 নম্বর গ্রুপটা থাকে তখন যদি ক্লকওয়াইজ ঘোরে তখন হবে আর। এই দুটোকে মনে রেখে দেবে। এবার বাদ বাকি রকম কন্ডিশন আসবে সেটা এর অপোজিটই হবে, ঠিক আছে, কারণ এখানে দুটো কন্ডিশনই হতে পারে, যখনই অপোজিট হবে তখন তার কনফিগারেশনটাও অপোজিট হয়ে যাবে। তারপরের কোশ্চেনটা রয়েছে দেখো, SN1 বিক্রিয়ার ক্রম অ্যালকোহলের ক্ষেত্রে। তো অ্যালকোহলের ক্ষেত্রে যদি SN1 বিক্রিয়া হয় তার ক্রমটা কি হবে, ফার্স্ট হবে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। পরের কোশ্চেনটা দেখো, PHMgBr তার সাথে মিথাইল অ্যালকোহলের বিক্রিয়া হচ্ছে। তো PHMgBr এর সাথে যখন মিথাইল অ্যালকোহলের বিক্রিয়া হবে, এখানে একটা জিনিস দেখো, পিএইচ এর মাথায় মাইনাস হবে আর MgBr এর মাথায় প্লাস হবে। এর সাথে যখন মিথাইল অ্যালকোহল হবে তাহলে এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন আর এটা নেগেটিভ চার্জ আছে, তাহলে এ করবে কি এই হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, অর্থাৎ কি হবে, পিএইচ মানে ফিনাইল রিংয়ের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। অর্থাৎ জিনিসটা কি দাঁড়াবে না, ফিনাইল রিং মানে C6H5 তার সাথে একটা হাইড্রোজেন, তাহলে জিনিসটা কি দাঁড়ালো না C6H6 মানে কি বেনজিন, অর্থাৎ এটা আলটিমেটলি বেনজিন হবে। কোশ্চেনটা দেখো, কিভাবে ডিডিটি প্রস্তুত করা হয় সমীকরণ সহ লেখো। দেখো ডিডিটি প্রস্তুতি দেখো, এখানে দুটো ক্লোরোবেনজিন নেওয়া হচ্ছে আর তার সাথে ক্লোরাল নেওয়া হচ্ছে, তার সাথে কনসেন্ট্রেটেড H2S উপর দিয়ে হিট দেওয়া হচ্ছে, দিলে দেখো এখান থেকে একটা অণু জল বেরিয়ে যাবে, এইভাবে মনে রাখবে, জল বেরিয়ে গিয়ে এই দুটো বেনজিন রিংয়ের সাথে ক্লোরিন যুক্ত আছে, এই দুটো রিং এখানে কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। পরের কোশ্চেনটা দেখো, আলোক সক্রিয় প্লাস 2,2 আয়োডো অক্টেনের অ্যাসিটোন দ্রবণে KI যোগ করলে দ্রবণটির আলোক সক্রিয়তার কিরূপ পরিবর্তন ঘটে। এই কোশ্চেনটার ক্ষেত্রে 2,2 আয়োডো অক্টেন তো হবে না, এটা 2 আয়োডো অক্টেন হবে, ঠিক আছে। এবং এখানে কি বলা হয়েছে না, একটা আলোক সক্রিয় যৌগ প্লাস, অর্থাৎ সেটা ডেক্সট্রো রোটেটারি হতে পারে, লেভো রোটেটারি হতে পারে, সেটা কি না 2 আয়োডো অক্টেন, এটা হচ্ছে একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, তাকে অ্যাসিটোনে দ্রবীভূত করা হয়েছে, তারপর দ্রবীভূত করার পর সেই দ্রবণটাতে KI যোগ করা হলো, তার ফলে তার আলোক সক্রিয়তার কিরূপ পরিবর্তন ঘটবে, অর্থাৎ KI যোগ করার ফলে যখন রিয়াকশান করবে 2 আয়োডো অক্টেনের সাথে তখন কি হবে, দ্রবণটা যে প্লাস ছিল, অর্থাৎ যদি ডেক্সট্রো রোটেটারি ধরি প্লাসটাকে, তাহলে সেটা কি ডেক্সট্রো রোটেটারি থাকবে নাকি লেভো রোটেটারি হয়ে যাবে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে, নাকি প্লাস মাইনাস দুটোই এক্সিস্ট করবে, সেটা আমাদেরকে দেখতে হবে।
তো এক্ষেত্রে দেখো 2 আয়োডো-অক্টেনের চারটা লিখলাম। এবার এই অবস্থাতে কেআই দেওয়া হয়েছে, অ্যাসিটনে দ্রবীভূত করার পর অ্যাসিটন এখানে সলভেন্ট, কেআই দেওয়া হয়েছে। তাহলে ন্যাচারালি যখন কেআই দেওয়া হবে কে প্লাস আই মাইনাস হবে। এই যে আই মাইনাসটা হলো, এ করবে কি, ব্যাক সাইড অ্যাটাক করবে, ব্যাক সাইড অ্যাটাক করে এই আয়োডিনটাকে রিমুভ করে দেবে। এবার ব্যাক সাইড অ্যাটাক করে আয়োডিনটাকে রিমুভ করলে তার কনফিগারেশন চেঞ্জ হয়ে যাবে, ফলে এটা যদি পজিটিভ থাকে এটা নেগেটিভ হয়ে যাবে ন্যাচারালি। এবারে কনফিগারেশন যখন চেঞ্জ হয়ে গেল তখন আবার যে কেআই তো একদম সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে না, কিছু কেআই থাকবে, সেখান থেকে আই মাইনাস আবার করবে কি, এই মাইনাসটার আবার ব্যাক সাইড অ্যাটাক করবে, তখন সে আবার প্লাস হবে। আলটিমেটলি কি হবে, এই প্লাস থেকে সমস্তগুলোই মাইনাসে পরিণত হবে। মাইনাসে পরিণত হওয়ার পর এই যে কেআই থাকলো, এ আবার কিছু মাইনাসকে প্লাসে পরিণত করে দেবে। তাহলে বেসিক্যালি কি থাকবে না, আলটিমেটলি কিছু মাইনাস থাকবে আর কিছু প্লাস থাকবে। তো মাইনাস আর প্লাস যখন থাকবে একটা সলিউশনের মধ্যে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, রেসিমিক মিক্সচার বলতে পারি, অর্থাৎ সেখানে রেসিমাইজেশন ঘটছে। তো আলটিমেটলি যে সলিউশনটা হবে সেটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। মানে সলিউশনের মধ্যে যে দুটো সাবস্টেন্স রয়েছে তারা ইন্ডিভিজুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ, মানে এ অপটিক্যালি অ্যাক্টিভ, বাট যখন তাদের মিশ্রিত দ্রবণটাকে আমরা ভাবছি তখন তাদের ওভারঅল যে অপটিক্যাল অ্যাক্টিভিটি সেটা তখন আর থাকবে না। পরের কোশ্চেনটা দেখো রয়েছে, প্রোপিন থেকে প্রোপান 1 অল করতে হবে, আর ইথানল থেকে ইথাইল ফ্লুরাইড করতে হবে, আর অ্যানিলিন থেকে ফ্লুরোবেনজিন করতে হবে। তো আমরা তিনটে ট্রান্সফরমেশন দেখে নেব। তো প্রোপিন থেকে যখন প্রোপান 1 অল করতে হবে তখন দেখো এক্ষেত্রে প্রোপিনের স্ট্রাকচার করলাম, প্রোপান 1 অল স্ট্রাকচার করলাম। এখন প্রথমত একে যদি B2H6 দিয়ে রিয়াকশান করানো হয় সেক্ষেত্রে এটা হাইড্রোবোরেশন হবে, তারপর H2O2 আর বেস মিডিয়াম দিলে ডিহাইড্রোবোরেশন হবে, হয়ে প্রাইমারি অ্যালকোহল তৈরি করবে। একটা কথা মাথায় রাখবে, প্রাইমারি অ্যালকোহল তৈরি করার ক্ষেত্রে কোনো অ্যালকিন থেকে আমরা যদি নর্মালি এমনি অ্যাসিডিক মিডিয়ামে ওয়াটার অ্যাড করি তখন কিন্তু সেটা হবে, কিন্তু সব কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু আমরা প্রপার যে কম্পাউন্ডটা পেতে যাচ্ছি মানে পেতে চাইছি সেটা কিন্তু সবসময় পসিবল হয় না, কারণ সেক্ষেত্রে কিছু রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে যাওয়ার ব্যাপার থাকে। তাই B2H6 দিয়ে রিয়াকশানটা করবে, সেক্ষেত্রে আমরা প্রাইমারি অ্যালকোহল পাবো। দেখো ইথানল থেকে ফ্লুরোইথেন, ইথানলের সংকেত স্ট্রাকচার দিলাম, ফ্লুরোইথেনের স্ট্রাকচার দিলাম, এর PCl5 দিলাম, ক্লোরোইথেন হলো, সেখান থেকে AgF দিলে এটা ফ্লুরোইথেন হয়ে গেল। পরেরটা দেখো অ্যানিলিন থেকে ফ্লুরোবেনজিন কিভাবে তৈরি করা হচ্ছে। অ্যানিলিনে যখন সোডিয়াম নাইট্রাইট এবং ডাইলুট HCl দিয়ে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রিয়াকশন করানো হয় তখন ডায়োজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড কি না N2+Cl- থাকছে, এতে যখন HbF4 দেওয়া হয় তখন BF4- যে পার্টটা রয়েছে সেটা Cl- সরিয়ে চলে আসে, এটা BF4- থাকবে। এবার স্বাভাবিকভাবে যখন একে হিট করা হয় নর্মালি এটা ফ্লোরোবেনজিন হয়ে যায়। পরের কোশ্চেনটা দেখো, বেনজিনকে বিক্রিয়ক রূপে ব্যবহার করে অ্যারোমেটিক সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক বাইমলিকুলার, এটার হচ্ছে ফুল ফর্ম অ্যারোমেটিক সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক বাইমলিকুলার, বিক্রিয়ার ক্রিয়াকৌশল দেখাও। আচ্ছা, প্রথমে বলি অ্যারোমেটিক সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক বাইমলিকুলার কি না, এর অর্থ হচ্ছে একটা অ্যারোমেটিক সিস্টেমে একটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে, অর্থাৎ সাবস্টিটিউশন রিয়াকশন ঘটবে, ইলেকট্রোফিলিক অর্থাৎ একটা ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করবে এবং সেটা বাইমলিকুলার রিয়াকশন হবে, অর্থাৎ তার রেট ডিটারমাইনিং স্টেপে দুটো স্পিসিস ইনভলভ থাকবে। তো এক্ষেত্রে আমরা মেকানিজমটা দেখব। দেখো এই কোশ্চেনটা দেখো, বেনজিন রিং রয়েছে, আমি বেনজিন রিংয়ের একটা হাইড্রোজেনকে বাইরে বের করে লিখেছি যাতে যে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হচ্ছে সেটাকে আমি সহজে বোঝাতে পারি। এবার কি হচ্ছে না, এখানে একটা ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করছে E+ দিয়ে, যাকে আমি চিহ্নিত করছি। E+
দেখো নিউক্লিওফাইল যখন ছিল তখন নিউক্লিওফাইলের দিক থেকে অ্যারোটা হতো, তার কারণ ছিল নিউক্লিওফাইলের দিক থেকে ইলেকট্রন যাচ্ছে, এখানে বেনজিন রিংয়ের দিক থেকে ইলেকট্রোফাইলের দিকে ইলেকট্রন আসছে, তার জন্য অ্যারোটা অপোজিট হয়েছে। এবার এখানে সবচেয়ে বড় কথা ইলেকট্রোফাইল কি? ইলেকট্রোফাইল হচ্ছে যে ইলেকট্রনকে পছন্দ করে। ফাইল কথাটা এসছে ফিলিক থেকে, অর্থাৎ পছন্দ করে, ঠিক আছে। ইলেকট্রোফাইল দ্যাট মিন্স ইলেকট্রনকে পছন্দ করে বা ইলেকট্রন লাভিং, অর্থাৎ এর মধ্যে ইলেকট্রনকে কে পছন্দ করবে? যার মধ্যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকবে, ঠিক আছে, সেই ইলেকট্রনকে পছন্দ করবে। তো এই প্রথম যে স্টেপটা, এটা হচ্ছে একটা স্লো স্টেপ হবে। প্রথম স্টেপে দেখো বেনজিন রিংয়ের পাই ইলেকট্রন এখানে ইলেকট্রনকে অ্যাটাক করলো, করার পরে এখানে কি হলো, একটা পজিটিভ চার্জ তৈরি হলো। পজিটিভ চার্জ তৈরি হওয়ার পর এই পজিটিভ চার্জটা ডিলোকালাইজেশন হবে, ডিলোকালাইজেশন হওয়ার পরে আবার এখান থেকে এইচ প্লাস বেরিয়ে যাবে, অর্থাৎ যে হাইড্রোজেনটা ছিল হাইড্রোজেনটা এইচ প্লাস আকারে বেরিয়ে গেল, এই হাইড্রোজেনটা এইচ প্লাস আকারে বেরিয়ে গেল এবং হাইড্রোজেনের জায়গায় ই চলে এলো। তার মানে কি হলো, হাইড্রোজেনটা একটা ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হলো। এবং বাইমলিকুলার কেন বলেছিলাম আমি প্রথমে, তার কারণ দেখো দুটো স্পিসিস, এই দুটো স্পিসিস এখানে ইনভলভ রয়েছে, সো এটাকে বলা হচ্ছে অ্যারোমেটিক সাবস্টিটিউশন ইলেকট্রোফিলিক বাইমলিকুলার। আচ্ছা, এই রিয়াকশানগুলো আমরা কোথায় দেখতে পাবো না, হ্যালো অ্যারিনের যে প্রিপারেশনগুলো আছে সেখানে বেশ কিছু জায়গায় দেখবে তোমরা, যখন ক্লোরোবেনজিন তৈরি করা হয়েছে, বেনজিন রিংয়ের সাথে আয়রন চূর্ণ আর তার সাথে ক্লোরিন দেওয়া হয়েছে, সেই সমস্ত জায়গায় ক্লোরিন কিন্তু প্লাস হয়ে সেখানে বেনজিন রিংয়ে অ্যাটাক করে।